হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম, যার আমরা 21টি পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 22 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম সার্জেন্ট রিপোর্টের সুপারিশ সমূহ নিয়ে। আজকে আমরা আলোচনা করব সার্জেন্ট রিপোর্টের মূল্যায়ন বিষয়টি নিয়ে এবং এর গুরুত্ব এবং কোথায় সমালোচিত হয়েছিল, কেন সমালোচিত হয়েছিল সেগুলো নিয়ে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সার্জেন্ট রিপোর্টের মূল্যায়ন করো, অথবা সার্জেন্ট রিপোর্টের কার্যকারিতা আলোচনা করো, অথবা সার্জেন্ট রিপোর্টের ইতিবাচক দিকগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষা ব্যবস্থার সার্জেন্ট রিপোর্ট বা পরিকল্পনা একটি যুগান্তর, কারণ এটি স্বাধীনতা উত্তর জাতীয় শিক্ষা ব্যবস্থার ভিত্তি হিসাবে এই রিপোর্টকে অভিহিত করা যেতে পারে। এর আগের প্রকাশিত বিভিন্ন রিপোর্ট থেকে এই রিপোর্ট নানা দিক থেকে ভিন্ন প্রকৃতির এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। কেন এত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী? তার এক হচ্ছে এই রিপোর্টে প্রথম একটি গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের যে শিক্ষার সমান সুযোগ লাভের অধিকার আছে সে কথা স্বীকার করা হয়, অর্থাৎ সার্বজনীন শিক্ষার কথা বলা হয়। 2, এখানে শুধুমাত্র বিদ্যালয়ের লেখাপড়ার কথা বলা হয়নি, সেই সঙ্গে দুপুরের আহার, বই, বৃত্তি, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সবকিছুর কথা বলা হয়েছিল। 3 হচ্ছে শিক্ষাকে এখানে অনেক বেশি ব্যাপক অর্থে বিবেচনা করা হয়, তাই স্বাস্থ্য, শিক্ষা, চরিত্র গঠন, সমাজ সেবামূলক কাজ, অবসর বিনোদন শিক্ষা সবকিছুই শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়। এখানে শিক্ষাকে কেবলমাত্র পুঁথিগত বা তাত্ত্বিক জ্ঞানের উপর নির্ভর রাখা হয়নি, এটি যাতে মানুষের জীবনে কাজে লাগে তার ব্যবস্থা করা হয়েছিল বা তার কথা বলা হয়েছিল। 4 হচ্ছে পুঁথি কেন্দ্রিক শিক্ষার পরিবর্তে জীবনভিত্তিক শিক্ষার কথা বলা হয়। 5 হচ্ছে শিক্ষক সমাজের উন্নতির কথাও এখানে বলা হয় এবং স্বীকার করা হয় শিক্ষকদের উন্নতির সঙ্গে লেখাপড়ার পরিবেশের উন্নতি সম্পর্কযুক্ত। 6 হচ্ছে নার্সারি থেকে বয়স্ক শিক্ষা পর্যন্ত সর্বস্তরের শিক্ষার উপর এখানে গুরুত্ব দেওয়া হয়, প্রত্যেকটি স্তরকে গুরুত্ব দেওয়া হয়েছে। নইলে এর আগে কোনোটিতে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, কোনোটিতে কেবলমাত্র মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 7 হচ্ছে বহুমুখী মাধ্যমিক শিক্ষা, 3 বছরের কলেজ শিক্ষা, যন্ত্র শিক্ষা, বাণিজ্য, কৃষি প্রভৃতি নানা বিষয়ক শিক্ষার পরিকল্পনা এতে ছিল। 8 হচ্ছে এই রিপোর্ট ভারতের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা করেছিল। তো সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে সার্জেন্ট রিপোর্ট ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও দূরদর্শী পদক্ষেপ ছিল। এর ইতিবাচক দিকগুলি শিক্ষার প্রসার, মান উন্নয়ন এবং সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের শিক্ষানীতি গঠনে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে, অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আগামী ভবিষ্যতের জন্য অনেক উন্নত মানের শিক্ষা পদ্ধতি গঠনের চেষ্টা করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে সার্জেন্ট রিপোর্টের সমালোচনার কারণ আলোচনা করো, অথবা সার্জেন্ট রিপোর্ট কেন সমালোচিত হয়েছে, সার্জেন্ট রিপোর্টের নেতিবাচক দিকগুলি স্পষ্ট করো। বলছে নানা রকমের ইতিবাচক দিক থাকা সত্ত্বেও সার্জেন্ট রিপোর্ট কিন্তু প্রচুরভাবে সমালোচিত হয়েছে। এই রিপোর্টের অনেক ত্রুটি আছে যার জন্য ভারতীয় শিক্ষাবিদদের এই রিপোর্ট সন্তুষ্ট করতে পারেনি। এক হচ্ছে এই রিপোর্টের সূচনাতেই বলা হয় যে ইংল্যান্ডের 1944 খ্রিস্টাব্দের শিক্ষার যে মান আছে সেই মানে পৌঁছাতে ভারতের প্রয়োজন হবে আরও অন্তত 40 বছর, অর্থাৎ ইংল্যান্ডের 1944 খ্রিস্টাব্দের শিক্ষার মানে পৌঁছতে ভারতের লেগে যাবে 1984 খ্রিস্টাব্দ। কিভাবে এটি দ্রুত উন্নতি করা সম্ভব বা শীঘ্রই উন্নত দেশসমূহের মানে পৌঁছানো যায় সে সম্পর্কে এখানে কোনো অভিমত প্রকাশ করা হয়নি, যার জন্য এটিকে অত্যন্ত সমালোচনা করা হয়েছিল। অবশ্যই যদি যে মান এখন বর্তমানে 1944-এ রয়েছে সেটা যদি 40 বছর লেগে যায় ভারতে পৌঁছাতে 1984, ততদিনে ওই উন্নত দেশের শিক্ষার মান আরও উন্নত হয়ে যাবে,
এবং সেখানে পৌঁছতে তাহলে আর কোনোদিনই পারবে না। সেই জন্যে কিভাবে আরো দ্রুত সেটা উন্নত করা যায় সেই কথা বলা হয়নি, কেবলমাত্র 40 বছরকে ঠিক করে ফেলা হয়েছিল। 2 হচ্ছে এই রিপোর্ট পরিকল্পনা রূপায়ণের সময়সীমা 40 বছর নির্ধারণ করার প্রধান কারণ দেখানো হয় যে এর আগের প্রয়োজনীয় মানের ও সংখ্যার শিক্ষিত ও শিক্ষণপ্রাপ্ত শিক্ষক সংগ্রহ করা সম্ভব হবে না। রিপোর্টে বলা হয় শিক্ষকদের শিক্ষকতা গ্রহণ করার পূর্বে তাদের অবশ্যই যথোপযুক্ত শিক্ষণ প্রাপ্ত হতে হবে। এর পূর্বে অন্য কোনো দেশে এমনকি ইংল্যান্ডের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও এ ধরনের আবশ্যিকতার কথা বলা হয়নি। রিপোর্টে শিক্ষকদের যে ন্যূনতম যোগ্যতার কথা বলা হয়েছে তা আদর্শগত দিক থেকে হয়তো যথাযথ, কিন্তু এই আদর্শ যদি বাস্তবে দেশের দ্রুত শিক্ষার প্রসারে বাধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে বিকল্প চিন্তা করা উচিত, এবং সেই বিষয়ে কিন্তু এখানে কিছু উল্লেখ করা ছিল না। সেই বলা হচ্ছে যে 40 বছরের মানে কিভাবে তাড়াতাড়ি পৌঁছানো যায় সেই বিষয়ে কোনো কিছু নির্দেশ করা বা সুপারিশ করা হয়নি। 3 হচ্ছে রিপোর্টে যে আর্থিক দিকের উল্লেখ আছে তার যথেষ্ট সমালোচনার সম্মুখীন 1940 খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যার ভিত্তিতে এই রিপোর্টটি পূর্ণ রূপায়ণের জন্য আর্থিক খরচ ধার্য করা হয় 313 কোটি টাকা, কিন্তু প্রতি বছর যে হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে এই খরচ দাঁড়ায় বছরে 700 কোটি টাকা। ভারতের মতো দরিদ্র দেশে এই শিক্ষার ক্ষেত্রে এত আর্থিক ভার বহন করা প্রায় অসম্ভবই ছিল। 4 হচ্ছে সার্জেন্ট রিপোর্ট কেবলমাত্র লক্ষ্য স্থির করে দেওয়া হয় যেখানে ভারতকে পৌঁছতে হবে, কিন্তু কোনো বিস্তারিত পরিকল্পনা এখানে করা হয়নি। এই ধরনের লক্ষ্য যে কেউ স্থির করতে পারে। আর্থিক খরচের দিক থেকে বিবেচনা করে যথাযথ পরিকল্পনা না গ্রহণ করলে তা কখনো দেশের উন্নতি করতে পারে না। যে পরিকল্পনায় ধাপে ধাপে কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় তার পূর্ণ বিবরণ দেওয়া থাকে সেই পরিকল্পনা বাস্তবে কার্যকরী হয়। এই রকম একটি পরিকল্পনার প্রয়োজন ছিল যুদ্ধোত্তর ভারতে, কিন্তু সার্জেন্ট রিপোর্ট কোনো ধরনের পরিকল্পনার কথা বলেনি, কেবলমাত্র লক্ষ্য নির্ধারণ করে দেয়। 5 হচ্ছে সার্জেন্ট রিপোর্টে কেবলমাত্র ইংল্যান্ডকে আদর্শ করে ভারতের শিক্ষার পুনর্গঠনের কথা বলা হয় বা হয়েছে, অথচ এই দুই দেশের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার বিরাট পার্থক্য। যদি কোনো দেশের শিক্ষা ব্যবস্থাকে আদর্শ ধরে নিয়ে পরিকল্পনা করতে হয় তাহলে প্রাচ্যের কোনো উন্নত দেশকে মডেল হিসেবে ধরা উচিত ছিল, কিংবা পশ্চিমের কৃষি নির্ভর কোনো দেশকে মডেল হিসেবে ধরা উচিত ছিল, কিন্তু এখানে তুলনা অসমতুল্য হয়ে উঠেছে। তবে এত নেতিবাচক দিক থাকা সত্ত্বেও একথা ঠিক যে সার্জেন্ট রিপোর্টে যে খসড়া দেওয়া হয়েছে পরবর্তীকালে বিভিন্ন শিক্ষা পরিকল্পনায় এই খসড়া প্রয়োজন অনুসারে পরিবর্তন ও পরিমার্জন করে ব্যবহার করা হয়েছে। ফলে বোঝা যায় যে এই রিপোর্ট পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে পথ দেখানোর কাজ করেছে। এত রকমের ত্রুটি থাকা সত্ত্বেও পরবর্তীকালে এই রিপোর্টকে কেন্দ্র করে বিভিন্ন ভারতীয় শিক্ষা পরিকল্পনা তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে সার্জেন্ট রিপোর্টের গুরুত্ব আলোচনা করো। ভারতীয় শিক্ষার ইতিহাসে সার্জেন্ট রিপোর্টের গুরুত্ব হলো অপরিসীম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 1. এটি ভারতের প্রথম সুসংগঠিত জাতীয় শিক্ষার পরিকল্পনাগুলির একটি। এখানেই সর্বপ্রথম জাতীয় শিক্ষার উন্নতির জন্য এমন একটি পরিকল্পনা করা হয় যা একেবারে নিম্ন স্তরের প্রাথমিক, নিম্ন প্রাথমিক শিক্ষা থেকে একেবারে উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মানের শিক্ষাকেও উন্নত করার চেষ্টা করেছিল। 2 হচ্ছে শিক্ষা বিস্তারে একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রদান করে। 3. পরবর্তী শিক্ষা সংস্কারের ভিত্তি হিসাবে কাজ করে। এই শিক্ষা পরিকল্পনাকে কেন্দ্র করে পরবর্তী শিক্ষা সংস্কারগুলি হয়েছিল। 4 হচ্ছে সকল শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ধারণাকে গুরুত্ব দেয়। 5 হচ্ছে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা উন্নয়নের উপর জোর দেয়। এখানেই সর্বপ্রথম একেবারে প্রাথমিক, নিম্ন প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব বোঝানো হয়েছিল। 6 হচ্ছে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দেয়। 7 হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষার উন্নয়নের পরিকল্পনা প্রদান করে।
এবং 8 হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও আধুনিক করার দিক নির্দেশনা দেয়। সব দিক থেকে বিবেচনা করলে সার্জেন্ট রিপোর্ট ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা পরবর্তী শিক্ষা নীতি ও সংস্কারের জন্য শক্ত ভিত্তি তৈরি করেছিল। অর্থাৎ এই সার্জেন্ট রিপোর্ট আমাদের নানা রকমভাবে যখন তৈরি হয়েছিল সেই সময় সমালোচিত হলেও, ব্যর্থ হলেও পরবর্তীকালে একে কিন্তু কেন্দ্র করে নানা শিক্ষানীতির সংস্কার তৈরি করেছিল বা তৈরি করা হয়েছিল এবং পথও দেখিয়েছিল শিক্ষা সংস্কারের জন্য। তো এই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের বেশ কিছু প্রশ্ন সার্জেন্ট রিপোর্টকে কেন্দ্র করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।